আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাণভট্টের অবদান। বাণভট্টের রচনা কাদম্বরী ও হর্ষচরিত এই গ্রন্থ দুটির উপর তার কৃতিত্ব, বাণভট্টের কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থ দুটির উপর তার কৃতিত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং আমি নোটসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নোটসটা তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। এবছর বাণভট্ট খুব খুব ইম্পর্টেন্ট, তাই এই নোটসটা তোমরা সংগ্রহ করবে, এটাই পড়াশোনা করবে, এটাই লিখবে। খুব ইম্পর্টেন্ট একটা নোটস আমি দিয়ে দিচ্ছি, সংস্কৃত সাহিত্যে বাণভট্টের অবদান অবশ্যই তোমরা সংগ্রহ করবে। এবং শেষে আমি বাণভট্ট থেকে শর্ট কোশ্চেনগুলোও দিয়ে দিচ্ছি। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর সাজেশন আমি এই পেপারে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। প্রশ্নটা দেখো, বাণভট্টের কাদম্বরী ও হর্ষচরিত দুই গদ্যে রচিত হলেও এই দুই সৃষ্টি তার কবি প্রতিভার আলোকে সমুজ্জ্বল। আলোচনা করো। উত্তরটা দেখো, পৃথিবীর যে কোনো ভাষা ও সাহিত্যের ইতিহাস আলোচনায় দেখা যায় সেই জগতে প্রথমেই পদ্যের সমুদ্র, পরে দেখা দেয় গদ্যের ভূভাগ। সংস্কৃত সাহিত্য তার ব্যতিক্রম ঘটেনি। এখানেও কাব্য মহাকাব্য নাটকেরই মহোৎসব। গদ্যের স্থান বড়ই সংকীর্ণ। পদ্যের মহাসমুদ্রে গদ্য যেন দ্বীপ সমষ্টি মাত্র। সংস্কৃত সাহিত্যে গদ্যের দ্বীপময় ভূভাগে যে তিনজন মনীষী সদর্পে বিচরণ করবার সুযোগ পেয়েছেন তাদের অন্যতম ও সর্বাংশে শ্রেষ্ঠ কবি হলেন বাণভট্ট। সংস্কৃত গদ্য সাহিত্যে দুটি গদ্য কাব্য হর্ষচরিত ও কাদম্বরী রচনা করে বাণভট্ট অবিসংবাদিতভাবেই রাজাধিরাজের মর্যাদায় অধিষ্ঠিত। সংস্কৃত সাহিত্যের অন্যতম পুরোহিত বাণভট্ট রচিত হর্ষচরিত একটি আখ্যায়িকা কাব্য। গ্রন্থটি সমকালীন মানব চরিত্র অবলম্বনে লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম জীবনী কাব্য। সপ্তম শতকের রাজা হর্ষবর্ধনের জীবন কাহিনী অবলম্বনে গ্রন্থটি রচিত। নিছক ইতিহাস রচনা নয়, এখানে বাণ কাব্যই রচনা করতে চেয়েছে এবং অবলম্বন করেছেন ইতিহাসকেও। হর্ষচরিত গদ্যে লেখা 8 উচ্ছ্বাসে বিন্যস্ত। প্রথম আড়াই উচ্ছ্বাসে বাণভট্ট আত্মকথা লিপিবদ্ধ করেছেন। এত বিস্তৃত আত্মকথা সংস্কৃত সাহিত্যে আর কোথাও নেই। তৃতীয় উচ্ছ্বাস থেকে রয়েছে হর্ষবর্ধনের বংশ তালিকার বর্ণনা। পোষ্যভূতি বংশের রাজা প্রভাকর বর্ধনের দুই পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন এবং কন্যা রাজ্যশ্রী। গ্রহবর্মার সাথে রাজ্যশ্রীর বিবাহ সম্পন্ন হয়। পরবর্তী উচ্ছ্বাসগুলিতে এই বিয়ের বিস্তৃতি বিবরণ। প্রভাকর বর্ধনের রোগ ভোগের বর্ণনা এবং মৃত্যু, রাজ্যবর্ধনের সিংহাসন আরোহণের অনিচ্ছা, হর্ষবর্ধনকে রাজারূপে গ্রহণ, মালবরাজ কর্তৃক গ্রহবর্মার হত্যা, রাজ্যশ্রী আহরণ, প্রতিরোধ স্পৃহায় হর্ষের যুদ্ধযাত্রা এবং বৌদ্ধ ভিক্ষুকের সহায়তায় রাজ্যশ্রীর সাক্ষাৎ লাভ প্রভৃতি এই গ্রন্থের বর্ণনীয় বিষয়। ইতিহাসের প্রেক্ষাপটে রচিত এই গ্রন্থে একদিকে যেমন বর্ণিত হয়েছে মানবিক শৌর্য বীর্যের কাহিনী, অন্যদিকে তেমনি লিপিবদ্ধ হয়েছে স্নেহ প্রেম প্রীতির অসামান্য পরিচয়। সমকালীন রাষ্ট্র সমাজের চিন্তা, ধর্ম কর্ম, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নিষ্ঠার সঙ্গে বর্ণনা করেছেন বাণভট্ট। তাই সংস্কৃত সাহিত্যে হর্ষচরিত এক অসামান্য মূল্যবান সম্পদ। বাণভট্ট মূলত তাঁর অসামান্য সৃষ্টি কাদম্বরী রচনায় সংস্কৃত সাহিত্যে অক্ষয় আসন লাভ করেছেন। এটি তার সর্বশ্রেষ্ঠ রচনা। তবে গদ্যে রচিত রোমান্সধর্মী অর্ধসমাপ্ত এই রচনাটিকে সম্পূর্ণতা দেন তার পুত্র ভূষণ ভট্ট বা ভট্টপুলিন। কাদম্বরীর মূল কাহিনী উজ্জয়িনীর চন্দ্রাপীঠের সঙ্গে গন্ধর্ব রাজকুমারীর প্রণয় বৃত্তান্ত, কিন্তু প্রসঙ্গক্রমে এর সঙ্গে যুক্ত হয়েছে পুণ্ডরিক ও মহাশ্বেতার প্রণয় বৃত্তান্ত। রাজপুত্র ও মন্ত্রীপুত্র অর্থাৎ চন্দ্রাপীঠ ও সুকনাক একত্রে বিদ্যাভ্যাস ও অস্ত্রশিক্ষা সমাপ্ত করে 16 বছর বয়সে গৃহে ফিরলে চন্দ্রাপীঠ ইন্দ্রায়ুধ নামে একটি অশ্ব এবং পত্রলেখা নামে এক বন্ধু সহ দিগ্বিজয় বের হয়। এই সময় স্বজনভ্রষ্ট হয়ে চন্দ্রাপীঠ অচ্ছদ সরোবর তীরে অপূর্ব সুন্দরী মহাশ্বেতার সম্মুখীন হয়। মহাশ্বেতা এক সুন্দর দর্শন মন্ত্রীপুত্র পুণ্ডরিক ও তার বন্ধু কপিঞ্জলকে দেখে মুগ্ধ হয় এবং পুণ্ডরিককে ভালোবেসে ফেলে।
পুণ্ডরিক ও মহাশ্বেতার প্রেমে পড়ে এবং বিরহে কাতর হয়ে মৃত্যুমুখে পতিত হয়। আত্মহত্যায় উদ্যত মহাশ্বেতা চন্দ্রমণ্ডল থেকে মৃত পুণ্ডরিকের সঙ্গে পুনর্মিলনের আশ্বাস পায়। কথা প্রসঙ্গে চন্দ্রাপীড়কে মহাশ্বেতা তার বন্ধু কাদম্বরীর কথা বলে। বন্ধু কাদম্বরীর কুমারী জীবন স্মরণ করে সেও আজীবন অবিবাহিতা থাকার সংকল্প করে। এরপর কাদম্বরী ও চন্দ্রাপীড়ের প্রেম, পিতার আহ্বানে চন্দ্রাপীড়ের দেশে ফিরে যাওয়া, প্রেমের জন্য কাদম্বরীর প্রাণ বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা করে পরে বাণভট্ট তাঁর রচনার সমাপ্তি ঘটিয়েছেন। কবির পুত্র শেষ পর্যন্ত কাদম্বরীর সঙ্গে চন্দ্রাপীড় ও মহাশ্বেতার সঙ্গে পুণ্ডরিকের মিলনের মধ্য দিয়ে কাহিনীর উপসংহার টেনেছেন। বাণভট্টের হর্ষচরিত ও কাদম্বরী নিঃসন্দেহে সংস্কৃত সাহিত্যে বিস্ময়কর অত্যুজ্জ্বল রত্নবিশেষ। এমন শব্দ সম্পদ ও ধ্বনি গৌরব, এমন ভাষার ইন্দ্রজাল, মানবিক হৃদয়বৃত্তির এমন অপূর্ব বিশ্লেষণ, নিসর্গ পর্যবেক্ষণে এমন সন্ধানী দৃষ্টি, এমন চিত্র সৌন্দর্য ভারতীয় সাহিত্যে দুর্লভ। তাই কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বাণভট্ট সম্পর্কে আমরাও বলতে পারি, কবিদের মধ্যে চিত্রাঙ্কনে বাণভট্টের সমতুল্য কেহ নাই। প্রকৃতির চিত্রাঙ্কনে, রাজনৈতিক অন্তর্দৃষ্টির পরিচয়ে এবং হৃদয়ের যোগ সাধনায় তার হর্ষচরিত ও কাদম্বরী হয়ে উঠেছে সকলের চিত্তগ্রাহী। এবার দেখো বাণভট্ট থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এসে কিউ 1 নম্বরের প্রশ্ন উত্তর সেগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। নোটসটা তোমরা খাতায় লিখে নেবে, খুব ভালো একটা নোটস, তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে ওই নোটসটা লিখলে। নোটসটা পড়লেই তোমরা বুঝতে পারবে নোটসটা কেমন ভাবে তৈরি করা আছে। অবশ্যই তোমরা সংগ্রহ করবে, নোটসটা লিখে নেবে খাতায়। এই বছর খুব ইম্পর্টেন্ট, অবশ্যই নোটসটা সবাই সংগ্রহ করবে। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর সবাই একটা সমস্ত কিছু ধীরে ধীরে আমি দিয়ে দেবো, এরপর চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ব্যাস, তাহলে বাণভট্টের সম্পর্কে সমস্ত ডিটেলস নোটস, বড় নোটস এবং ছোট নোটস দিয়ে দিলাম। তোমরা সংগ্রহ করো, লিখে নাও, নিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো নাম্বার পাবে।